You have iPhone. অনেক সফটওয়্যার এরকম আছে মিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের ক্লাস তোমাদেরকে আমি দিয়ে দিব। তোমরা ওই যারা যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। যখনই আমি আপলোড করব, যে কোনো ভিডিও আপলোড করব, তোমরা নোটিফিকেশন পাবে, ঠিক আছে? স্যার খুঁজে পাই না স্যার। আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাও না? না স্যার। এই যে দেখো, এটা হচ্ছে আইসিটি টক। চ্যাট বক্সে দিয়া দেন আইসিটি টক। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিই। এটা হচ্ছে, এখানে ক্লিক করলেই হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা গতদিন তোমাদের চ্যাপ্টার 1 করিয়েছিলাম, মনে আছে? চ্যাপ্টার 1 এ আমরা বিশ্বগ্রাম শুরু করেছিলাম। তো আজকে আমরা ওই চ্যাপ্টারে বাকি কিছু অংশ দেখব। তো আমি বিশ্বগ্রামের যে বাকি যে অংশটুকু ছিল, ওই অংশটুকু আমি করতে পারি নাই, ব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে আমি ওটা তোমার পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন রেডি করতে পারি নাই। আজকে একটা নতুন টপিকস করব, চ্যাপ্টার 1 এরই, সেই টপিকসটা আমরা আলোচনা করব। আর বাকি যে মাঝখানে যেটা থাকবে, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার 1। মানে এটা এতটুকু করছিলাম, এই যে এটা তোমাদের গত ক্লাসে আলোচনা করেছিলাম, বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান, এটা আলোচনা করেছিলাম গত ক্লাসে। এই 11টা উপাদান আমি গত ক্লাসে আলোচনা করেছি। তো এটা ডিটেইলস বুঝি নাই। আমার গত ক্লাসে মিস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে মিস তো, এটা তো বাংলা কি বলে, এই চ্যাপ্টার থিওরিটিক্যাল, ওটা কোনো সমস্যা না। আচ্ছা, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্রায়োসার্জারি। এটা কি জিনিস সেটা আমরা আলোচনা করব। ক্রায়োসার্জারি নাম শুনছি আমরা কেউ? আমরা ওই আমাদের বইয়ের ভিতরে যদি খুলি, তাহলে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরে একটা টপিক আছে ক্রায়োসার্জারি। স্যার জি, বিশ্বগ্রামের পরে তো আরেকটা টপিক আছে স্যার। হ্যাঁ আমি বলেছি যে বিশ্বগ্রামের পরে বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদানগুলি ব্যাখ্যা করা হয়নি। দেন হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি পড়ানো হয়নি, রোবোটিক্স পড়ানো হয়নি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পড়ানো হয়নি। এই কয়েকটার আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেডি করি নাই, যার কারণে আমি ওইটা পরে পড়াবো তোমাদেরকে, সামনের সপ্তাহে পড়াবো, ঠিক আছে? আজকে আমরা ক্রায়ো সার্জারি করবো, অর্থাৎ ওই রোবোটিক্স এর পরে এই ওই এই আইটেমটা আছে, এই টপিকসটা আছে। জুম চ্যাপ্টার, এটা চ্যাপ্টার 1, এটা স্যার, এটা হচ্ছে চ্যাপ্টার 1, বিশ্ব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ এবং বিশ্ব প্রেক্ষিত। তো এখানে আমরা করব হচ্ছে আজকে ক্রায়ো সার্জারি। সার্জারি মানে কি, আমরা সহজে কি বুঝি? সার্জারি, হাতের কাজ স্যার। হ্যাঁ, সার্জারি মানে কি? সার্জারি মেডিকেলের যে যদি বলি, আমরা মেডিকেলের নিয়মে হচ্ছে সার্জারি হচ্ছে কাটাকাটি করা। সার্জারি মানে কি? কাটাকাটি করা। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কথাগুলো স্যার কার মাইক্রোফোন এর কারণে মানে রিপিট আসতেছে স্যার। হালকা ভেঙে ভেঙে আসতেছে আর কি। স্যার আমি তো পুরো ঠিকই শুনতে পাই। আচ্ছা দেখো, আমরা আলোচনা করব হচ্ছে ক্রায়ো সার্জারি। ক্রায়ো সার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি, একটা কি সাউন্ড হচ্ছে, একজনে মানে মাইক্রোফোন অন করা আছে। এই সবাই মাইক্রোফোনটা অফ করো না। লাফাই 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 না ইনপুট সেকেন্ড ফোন ইউজ করতে লাফাই রেসপন্স টাইমে মাইক্রোফোন। আচ্ছা দাঁড়াও, আসল কথা কি, ওই প্রেজেন্টেশন দিলে পরে পাওয়ার পয়েন্টে তো আলাদা পাই, ওখান থেকে আবার করতে হয়। লাভ ভাই,
ম্যানুয়ালি মিউট করার জন্য। মিউট করে দিস। আচ্ছা, আর কেউ আছে? আর কেউ নাই স্যার। আচ্ছা, এখন তো ক্লিয়ার। ও মনে হয় ক্লাস বাদ দিয়ে মাইক্রোফোন অন করে বাইরে ঘুরতেছে। স্যার এটা ওর বিষয় প্রুফ, হ্যাঁ, এটা ওর দিক থেকে প্রুফ। আচ্ছা যাও দেখি আমরা আলোচনা করি। ক্রায়োসার্জারি হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের বা ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করা হয়। অর্থাৎ আমাদের শরীরের ভিতরে বিভিন্ন ধরনের প্রবলেম হয়। তোমার মনে করো কারো আঁচিল হয় বা তিল হয় বা এই যে জিনিসটা হয়, সেই ক্ষেত্রে তোমার ওইখানে প্রবলেমটা কি, তুমি তোমার তিলের কথা চিন্তা করো, হাতের ভিতরে যে তিল আছে সেই তিলের কথাই চিন্তা করে। পুরাটা হাত তোমার এমনি সুন্দর আছে, কিন্তু তিলের যে জায়গাটুকু ওই জায়গাটুকু কি হয়ে আছে, কালো হয়ে আছে। তার মানে ওই স্কিনটুকু নষ্ট হয়ে আছে, যার কারণে তো এটা কালো হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার মাধ্যমে, কিসের মাধ্যমে, শীতল তাপমাত্রার মাধ্যমে এই যে এখানে যে কোষটা নষ্ট হয়ে গেছে সেই নষ্ট কোষটাকে ঠিক করার যে পদ্ধতি, সেটি হচ্ছে ক্রায়োসার্জারি। অর্থাৎ ক্রায়ো শব্দের অর্থ অত্যাধিক শীতল। ক্রায়ো শব্দের অর্থ কি, শীতল। তো অনেক সময় এটাকে ক্রায়োথেরাপিও বলা হয়। কি বলা হয়, ক্রায়ো থেরাপি বলা হয়। এটা একটা যদি চিহ্ন দেখো, সাপোজ মনে করো এই যে এখানে দেখো তোমার পায়ের এখানে একটা সাপোজ তিল আছে, এই জায়গাটাকে একটা ডিভাইসের মাধ্যমে শীতল করা হয়, যে শীতলের কারণে এখানে কিন্তু বরফের কারণে সাদা হয়ে গেছে। কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তো এই শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতিটা করা হয় সেই চিকিৎসা পদ্ধতিকেই বলা হচ্ছে ক্রায়োসার্জারি। আমরা এটা ডিটেলস দেখবো, ডিটেলস দেখলে পরে আমরা আরো সহজভাবে বুঝতে পারবো। তাহলে আমরা সহজে এতটুকু বুঝতে পারছি যে ক্রায়োসার্জারি, আওয়াজ পাচ্ছি না, কে আওয়াজ পাচ্ছে না, আওয়াজটা আসছে, আওয়াজ আসতেছে না? জি স্যার, যে পাচ্ছে না, কত নাম্বার পেজ? হ্যাঁ স্যার বইয়ের কত নাম্বার পেজ? বইয়ের হচ্ছে দেখতে হবে 23 নাম্বার পেজ। যাই হোক, কম বেশি হতে পারে, আইটেমটা মনে রাখো ক্রায়োসার্জারি। আচ্ছা, তো এই পদ্ধতির মাধ্যমে আমরা যখন চিকিৎসা নিব সেখানে আমাদের শীতল তাপমাত্রা ব্যবহার করা হয়। এখন আমরা যদি এটা ডিটেলস যদি দেখি আসলে কিভাবে হয়। আচ্ছা, কারো শরীরে যদি টিউমার হয়, কি হয়, টিউমার হয়, তার মানে যে জায়গাটুকু টিউমার হচ্ছে ওইটা তো আর শরীরের অন্যান্য জায়গার মতো স্বাভাবিক না, একটু অস্বাভাবিকের কারণে তো এখানে টিউমারটা হয়েছে, ঠিক না, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এই ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে, ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি সেটা টিউমার হোক বা আঁচিল হোক বা তিল হোক বা যে কোনো রোগের ক্ষেত্রে হোক, সেই যে জায়গাটুকু আমি চিকিৎসা করব সেই জায়গাটুকুকে 12 সেকেন্ডের ভিতরে, 12 সেকেন্ডের ভিতরে, কত সেকেন্ডের ভিতরে, 12 সেকেন্ডের ভিতরে তাপমাত্রা কি পরিমাণ কমানো হয়, -120 ডিগ্রি থেকে -165 ডিগ্রিতে নিয়ে আসা হয়। তুমি একটা জিনিস চিন্তা করো, আমাদের শরীরে যে রক্ত প্রবাহটা আছে, কি আছে, রক্ত প্রবাহ, সেই রক্ত প্রবাহের আমাদের এটা কি এই কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে তরলে, সাপোজ মনে করো 16, 20, 30 এইরকম 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 বা 40 এরকম। হ্যাঁ, তাহলে সেই জায়গাটাকে কি করা হয়, -120 ডিগ্রি থেকে -165 ডিগ্রি করা হয়। এখন যে সমস্ত দেশে বা যে সমস্ত এলাকায় বরফ হয় বা বরফ পড়ে সেখানে তাপমাত্রা কত থাকে, -5 ডিগ্রি সেন্টিগ্রেড বা -10 বা -15 বা 20 এরকমই তো হয় নাকি? যেখানে বরফ পড়ে সেখানকার তাপমাত্রা কি থাকে, -5 ডিগ্রি সেন্টিগ্রেড বা 10 এরকমই তো। আচ্ছা, আমাদের দেশে যখন তাপমাত্রা 6 ডিগ্রি 7 ডিগ্রি নামে তখন তো আমরা শীতের কারণে, কনকনে শীতের কারণে আমাদের অবস্থা কি হয়ে যায়, ভয়াবহ হয়ে যায়। বিশেষ করে উত্তরবঙ্গে যারা আছে তাদের আরো বেশি ভয়াবহ হয়। তো তুমি যদি চিন্তা করো যে জায়গাটুকুতে তুমি ক্রায়োসার্জারি অর্থাৎ এই চিকিৎসা পদ্ধতিটা নিচ্ছ
সেখানে তাপমাত্রা কি পরিমাণ কমানো হয়েছে? 12 সেকেন্ডের ভিতর -120 ডিগ্রি থেকে -165। তার মানে খুব সহজেই আমরা বুঝতে পারতেছি এই জায়গাটা কি হয়ে গেছে, বরফ হয়ে যাবে। কি হয়ে যাবে? বরফ হয়ে যাবে। আচ্ছা, এই সময় একটি সূচের মাধ্যমে আমি একটু আগে যে চিত্রটা দেখালাম, একটা সূচ ছিল না, দেখছো তো, মনে আছে? আগের এই সময় একটি সূচের প্রান্ত দ্বারা টিউমার টিস্যুর ভিতরে খুব দ্রুত আর্গন গ্যাসের নিঃসরণ করানো হয়। তাপমাত্রা অত্যাধিক হ্রাসের ফলে কোষের পানি জমাটবদ্ধ হয়ে ওই টিস্যুটিকে একটি বরফ পিণ্ডে পরিণত হয়। এটা তো স্বাভাবিক বিষয়, কারণ যখন আমার তাপমাত্রা 120 ডিগ্রি থেকে -165 ডিগ্রি আসবে, সেখানে যে কোষের মধ্যে যে পানিটা থাকবে সেইটা অবশ্যই বরফে পরিণত হবে। কিসে পরিণত হবে? বরফে পরিণত হবে। আচ্ছা, যদি বরফে পরিণত হয়, বরফ পিণ্ডের ভিতরে টিউমার টিস্যুটি আটকা পড়ে গেলে এতে রক্ত এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়, কারণ -165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রক্ত এবং অক্সিজেন সরবরাহ সম্ভব নয়। এটা তো স্পষ্ট বিষয়। অর্থাৎ তুমি যে বরফ পিণ্ডটার মধ্যে যে টিউমার টিস্যুটা আটকা পড়লো, এই কে বলতেছে? বলো। শাহাদাত হোসেন। শাহাদাত হোসেন কি বলবে? কার কাছে বলতে জিজ্ঞেস করতেছে? ক্লাস করো। ক্লাস করতে মন না চাইলে চুপ করে বসে থাকো। তুমি এই কি বলে, যদি অযথা কমেন্টস করে, এটা তো ভালো না। দেখো, বরফ পিণ্ডের ভিতরে টিউমার টিস্যুটি আটকা পড়ে গেলে এতে রক্ত এবং অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কারণ আমরা জানি -165 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রক্ত এবং অক্সিজেন সরবরাহ সম্ভব নয়। তাহলে দেখো, যখন অক্সিজেন এবং রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাবে, অক্সিজেন এবং রক্ত প্রবাহ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। তখন ওই বরফ পিণ্ডের ভিতরে যে টিউমার টিস্যুটা আছে, সেই টিউমার টিস্যুটা কি হয়ে যাবে? মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। কারণ আমাদের শরীরের ভিতরে যদি অক্সিজেন না থাকে, কি থাকে? অক্সিজেন না থাকে, তখন হচ্ছে কি হয়? আমাদের ওই জায়গাটুকু যে টিস্যুটা আছে, সেই টিস্যুটা নষ্ট হয়ে যায়। তার মানে টিস্যুগুলা বাঁচতে হলে তার ভিতরে অবশ্যই অক্সিজেন সরবরাহ থাকতে হবে। কি থাকতে হবে? অক্সিজেন সরবরাহ থাকতে হবে। সেই কথাটাই বলছি। এর ফলে জমাটবদ্ধ অবস্থায় টিউমার টিস্যুটির ক্ষয় সাধিত হয়। এই যে ক্ষয় সাধিত হলো, ক্ষয় সাধনের পরে আবার সূচের প্রান্ত দিয়ে টিউমার টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেডে ওঠানো হয়। তার মানে যে আমাদের শরীরে যে স্বাভাবিক তাপমাত্রা আছে, সেই স্বাভাবিক তাপমাত্রায় নিয়ে আসা হয়। কিভাবে নিয়ে আসা হয়? স্বাভাবিক তাপমাত্রা। ওই যে প্রথমে আমরা হিলিয়াম গ্যাসের মাধ্যমে কি করছি? ওইখানে জায়গাটাকে ঠান্ডা করছি। আবার যখন ওই টিউমার টিস্যুটা ধ্বংস হয়ে গেল, তখন আমরা ওই জায়গা থেকে হিলিয়াম গ্যাসটাকে নিঃসরণ করে টিস্যুর তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রিতে নিয়ে আসছে। তো 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। আর এই স্বাভাবিকে যখন আসবে, তখন ওই জায়গাটা এভাবে এই তোমার স্বাভাবিক হয়ে যাবে। তো এই যে প্রক্রিয়াটা, অর্থাৎ আমি তাপমাত্রা হ্রাস করতেছি, হ্রাস করার ফলে টিউমার টিস্যুটা অক্সিজেন এবং রক্ত প্রবাহের কারণে, বন্ধ থাকার কারণে সে ধ্বংস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার জায়গাটা স্বাভাবিক করতেছি। এই প্রক্রিয়াটা কয়েকবার চলতে থাকে। তো এভাবে আসলে টিউমার টিস্যুটা ধ্বংস হয়। তো এটা হচ্ছে আমাদের এই ক্রায়োসার্জারি প্রক্রিয়াটা কয়েকবার করানো হয়। কয়েকবার করা হলে পরে এটা হচ্ছে ওই টিউমার টিস্যুটা বা তিল বা আঁচিল, যে সমস্ত জিনিসগুলো আছে, সেগুলি ধ্বংস হয়। তাহলে আমরা মনে হয় বুঝতে পারছি যে আসলে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিটা হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতিতে, যেই চিকিৎসা পদ্ধতিতে আমাদের টিউমার টিস্যুর তাপমাত্রা বা যেখানে রোগাক্রান্ত টিস্যু যেটা, সেই টিস্যুটার তাপমাত্রা খুব অল্প সময়ের ভিতরে, সেটা হচ্ছে 12 সেকেন্ড। 12 সেকেন্ড খুব কম সময়। 12 সেকেন্ড সময় কিন্তু খুব বেশি সময় না। এই এত অল্প সময়ের ভিতরে তাপমাত্রা কি করানো হয়? হ্রাস করানো হয়, এবং এমন হ্রাস করা হয় যেটা স্বাভাবিক না, অস্বাভাবিক পরিমাণ হ্রাস হয়। যেহেতু ওইখানে তাপমাত্রা অনেক হ্রাস করা হচ্ছে, যার কারণে ওইখানে তোমার ওই কি বলে হচ্ছে, জায়গাটা জমাটবদ্ধ হয়ে যাচ্ছে বরফ পিণ্ডে। তুমি এফবিতে আসো। কে বলতেছে?
কে এই কথাগুলো বলতেছে যে এফবি তে আসো? হ্যালো, স্যার কি আসছে? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। স্যার, তাহলে কে বলতেছে যে স্যার কি আছে? স্যার আমার স্যার আমার নেটে সমস্যা হচ্ছে। না না, এই কমেন্টস গুলা করতেছে কি? এই যে আমি দেখি তো, এই যে চামেলি একটা, আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাইছি। কাকে রিকোয়েস্ট পাঠাইছে চামেলি? শাহাদাত হোসেন কে নাকি? শাহাদাত হোসেন আমার সাথে কথা বলো তো। হ্যাঁ, শাহাদাত হোসেন, তুমি আমার সাথে কথা বলো। চামেলি আক্তার, আচ্ছা, কথা বলবে না? স্যার নাই, ওর আসতে নাই। স্যার আমার ক্লাস নাই। আচ্ছা, ক্লাসে নাই, দুজনেই লেফট করছে স্যার। লেফট করছে, জি স্যার। এখন নাই। আচ্ছা, নেক্সট ক্লাসে ও যদি এরপরে ঢুকে না, আমাকে একটু নক দিও যে স্যার ও আসছে, এরপরে ওকে আমি রিমুভ করে দিব। রিমুভ করে দিলে তার ঢুকতে পারবে না। স্যার ওইটা না স্যার, ওই যে ওই আগের বার আগের ক্লাসে স্যার এই পড়া নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার, ওই কোন সাবজেক্ট সিলেবাসে, তখন স্যার সবাই সবার স্যারকে ঢুকাইতে অ্যাড দেওয়ার জন্য আইডিয়া ছিল স্যার। এই সময় আমরা স্যার কথা বলা শুরু করছি এই বিষয়ে। সিলেবাস জানার জন্য কি স্যার ও একই স্যার গল্প করে নাই স্যার। আচ্ছা, তাহলে আমরা কায়া সার্জারি বুঝতে পারছি। স্যার স্যার আমি লাস্টের লাইনটা বুঝতে পারিনি স্যার। কোনটা? এই যে স্যার বলা হয়েছিল যে বড় টিউমারের ক্ষেত্রে একাধিক শীতলীকরণ সুচ ব্যবহার করে, এখানে স্যার বড় টিউমারটা বলতে যেই যেটা ধ্বংস করা হবে ওইটা না স্যার? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ তোমার মনে করো সাপোজ টিউমার টিস্যুটা যদি অনেক বড় হয় বা টিউমারের সাইজটা বড় হয়, সেই ক্ষেত্রে ওই শীতলীকরণ প্রক্রিয়াটা বেশি দুইটা সুচ দ্বারা করা হয়। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা ক্রায়ো সার্জারি যে আমার চিকিৎসা, একটা কথা ছিল স্যার, হ্যাঁ বলো। ব্রেন টিউমার হলে কি তখন এই ক্রায়ো সার্জারি করা হয় স্যার? এটা ব্যবহার আমরা এই যে আসবো একটু পরে, কোথায় কোথায় ক্রায়ো সার্জারি ব্যবহৃত হবে সেটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, তখন এই কোশ্চেনটা করো। হ্যাঁ, জি আচ্ছা, এটা সুবিধা কি, কেন আমরা আসলে ক্রায়ো সার্জারি এই চিকিৎসা পদ্ধতিটা নেব, বা কি কারণে ক্রায়ো সার্জারি চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করা হয়? প্রথম সুবিধা হচ্ছে ক্রায়ো সার্জারি করতে সময় কম লাগে, কম সময় লাগে। অর্থাৎ আমি খুবই অল্প সময়ের ভিতরে কি করতেছি, এই যে টিউমার টিস্যুটার তাপমাত্রা কমাচ্ছি, পরে ওইখানে জমাট অবস্থায় মারা যাচ্ছে টিউমার টিস্যুটা, আবার সেটাকে স্বাভাবিক করতেছি। এই যে চিকিৎসা পদ্ধতিটা, এই চিকিৎসা পদ্ধতি করতে সময়টা খুবই কি লাগে, কম লাগে। এটা হচ্ছে একটা সুবিধা। 2 নাম্বার, অপারেশনের পর বেশি দিন বিশ্রামের প্রয়োজন হয় না। সাধারণত আমাকে হাত বা পা কাটা হয়, অন্যান্য সার্জারির ক্ষেত্রে কি করতে হয়, আমাদের অনেক দিন বিশ্রামের প্রয়োজন হয়। আমাদের এই এই ধরনের চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে বাহিরে যদি হয়, আমাদের হাতে পায়ে বা শরীরে যদি অন্যান্য অংশে হয় সেটা তো আমাদের কম, কিন্তু আমার শরীরের ভিতরে, কানের ভিতরে বা আমাদের পশ্চাৎদ্বারে বা শরীরে পেটের ভিতরে বা অন্য কোথাও যদি এই চিকিৎসা পদ্ধতির ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিশেষ করে পাইলস রোগ আছে না, পাইলস এই ধরনের রোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো সেইগুলার ক্ষেত্রে তোমার অপারেশনের পর বিশ্রামের প্রয়োজন কম হয়। আচ্ছা, অপারেশনের পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয় না, এরকম মানে প্রিপারেশনের দরকার নেই, হিউজ পরিমাণে প্রিপারেশন যেটা, সেটা লাগে না আর কি। অন্যান্য চিকিৎসা পদ্ধতিকে খরচ খুবই কম। মানে অন্যান্য চিকিৎসা আমাদের নর্মাল একটা সার্জারি করতে তো অনেক চিকিৎসা করতে হয়, খরচ করতে হয়। সার্জারির সময় ব্যথা কম লাগবে, সাধারণত লাগেই না, অনেক সময় আর কি হালকা ব্যথা লাগতে পারে। এটা হচ্ছে সুবিধা। এখন আসো অসুবিধা কি কি। প্রায় সার্জারির পর কোনো কোনো রোগীর ক্ষেত্রে ফুসকুড়ি দেখা যায়। ফুসকুড়ি বুঝি আমরা। স্যার স্যার সুবিধার প্রেজেন্টেশনটা আরেকবার একটু দেখাতে পারবেন? আচ্ছা, বলো।
দেখা যাচ্ছে এই 5টা সুবিধা আছে। সময় কম লাগে, বিশ্রামের প্রয়োজন হয় না, পূর্ববস্তির প্রয়োজন হয় না, অন্যান্য পদ্ধতিতে খরচ কম, সার্জারির সময় ব্যথা কম লাগে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ধন্যবাদ। এখন অসুবিধার ক্ষেত্রে দেখো, কায়া সার্জারির পর অনেক সময় দেখা যায় কোনো, সবার ক্ষেত্রে না, দুই একজন, এটা হলো তার মানে মেডিকেলি তার শরীরের কারণে হয়, বা এক একজনের জন্য এক এক ধরনের প্রভাব হয়ে থাকে। ফুসকুড়ি, ফুসকুড়ি মানে হচ্ছে আমরা যখন ওই যে হাতে কাজ করি না, গরমের দিনে আমাদের ফুসকার মতো পড়ে, বা আমি অতিরিক্ত কাজ করলে পরে হাতের ভিতরে বা এর ভিতরে ছোট ছোট ফুসকার মতো হয় না। ফুসকুড়ি জিনিসটা হচ্ছে তোমার শরীরের ভিতরে ওই ঘামের মতো, ঘামাচির মতো একটা জিনিস, অর্থাৎ যেটাতে ই করলে, স্পর্শ করলে এখান থেকে পানি বের হয় যায় আমাদের। উপরে পাবা না, ভিতরে পানি থাকে আর কি, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা ঠান্ডা টাইপের, স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকটা ওই রকম। এই 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 সমস্যাটা হতে পারে আর কি। আচ্ছা, এখন আহ, এটা আরেকটা সমস্যা আছে, রোগ নির্ণয় সঠিক না হলে টিউমার অপারেশনের ক্ষেত্রে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ সাপোজ মনে করো তোমার হাতের আহ, তালুতে সমস্যা আছে, তো তালুর যে জায়গায় আছে সেই জায়গা থেকে অন্য জায়গায় যদি হয়, একটু ভিন্ন জায়গায়, মানে যে এক্সাক্ট পজিশন না হয়ে অন্য পজিশনে যদি আমি এটাকে চিকিৎসা পদ্ধতি করি, অর্থাৎ মনে করো তোমার আঙ্গুলির উপরে আছে, আমি সাইডে এই পদ্ধতিটা প্রয়োগ করলাম, অর্থাৎ কোনো ভুলের কারণে যদি এটা হয় আর কি, সেই ক্ষেত্রে আহ, এই ক্যান্সারটা বা এই রোগটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এটা একটা অসুবিধা। অর্থাৎ সঠিকভাবে যদি আমি রোগটাকে নির্ণয় করতে না পারি, যে হ্যাঁ আসলে এটা টিউমার হয়েছে, বা এখানে আমার এটা পাইলস বা অর্শ বা গেস, এই ধরনের যদি রোগ হয়, বা অন্য যে বিষয়টা সঠিকভাবে যদি নির্ণয় করতে না পারি, তাহলে ওই যে ক্যান্সারটা ছড়িয়ে পড়তে পারে। কারণ হচ্ছে তখন হচ্ছে ভালো জায়গাটা আসলে ওই খারাপ জায়গা থেকে অ্যাট্রাক্টেড হবে বা এফেক্টেড হয়ে থাকে। আচ্ছা, আরেকটা অসুবিধা হচ্ছে দীর্ঘমেয়াদী, অর্থাৎ আমাদের যেমন হোমিওপ্যাথিক বা এলোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে যে আমরা কোর্স, একটা নির্দিষ্ট মেয়াদে একটা চিকিৎসা কোর্স থাকে, অর্থাৎ লং টাইম একটা, বা অ্যান্টিবায়োটিক যে আমাদের ওষুধ দেওয়া হয়, বা এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক একটা নির্দিষ্ট সময় থাকে, 1 মাস 2 মাস বা 7 দিন 10 দিন, এরকম একটা কোর্স থাকে। তো ঠিক ওই রকম আমি ক্রায়ো সার্জারিটা যদি এটা লং টাইমের জন্য করি, লং টাইম যদি এই চিকিৎসা পদ্ধতিটা করি, সেই ক্ষেত্রে এটার ফলাফলটা কি হবে, এটার ফলাফলটা কি হবে সেটা গবেষণা করে এখনো পাওয়া যায় নাই। এটা এখনো ফলাফল এখনো পাওয়া সম্ভব হয়নি। এটা নিয়ে রিসার্চ চলতেছে আর কি। এই তিনটা হচ্ছে অসুবিধা। হ্যাঁ, আমরা বুঝতে পারছি তো নাকি? মানে কোনো কোনো ক্ষেত্রে স্যার, আমার না তখন নেট ছিল না, স্যার। হ্যাঁ, এখন দেখো তিনটা পয়েন্ট। একটা হচ্ছে ক্রায়ো সার্জারির পর কোনো কোনো রোগীর ক্ষেত্রে ফুসকুড়ি দেখা যায়, রোগ নির্ণয় সঠিক না হলে টিউমার অপারেশনের ক্ষেত্রে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে, আর আমি যদি লং টাইম একটা চিকিৎসা পদ্ধতি নেই ক্রায়ো সার্জারির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে ফলাফলটা কি হবে এখন এটা গবেষণা করে পাওয়া যায় না। এটা হচ্ছে ক্রায়ো সার্জারির অসুবিধা। রক্তপাত এটা হতে পারে মাঝে মাঝে, অনেক সময় নাও হতে পারে, এটা সম্ভাবনা কম আর কি। রক্তপাত হয় না, মাঝে মাঝে কখনো হতেও পারে, এটা মানে খুব স্বাভাবিক। এটা হচ্ছে ওই যে আমাদের যে সময় অশ্ব বা পাইলস রোগের ক্ষেত্রে যখন এই চিকিৎসা করতে হয় তখন আর কি হতে পারে, কিন্তু তোমার হচ্ছে টিউমারের ক্ষেত্রে নর্মালি রক্তপাত হয় না। আহ, আর এই আসলে তো আমার কোথায় এটা প্রবলেম হচ্ছে, এটা তো ছবি তোলার মাধ্যমে দেখা হয়। তো এটা যদি সঠিকভাবে নাও হয়, তাহলে নির্ভর করতে হয়, যা সঠিক সময় সঠিক নাও হতে পারে আর কি, কম বেশি হতে পারে, সেটা বলছে। আসলে দেখো ব্যবহার, ওই যে কে যেন বলছিল যে স্যার আমার ব্রেন টিউমার যদি হয় সেই ক্ষেত্রে হবে কিনা। সাধারণত ত্বকের ছোট ছোট ক্যান্সার, আঁচিল, ছোট টিউমার, তিল ইত্যাদির ক্রায়ো সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। আমাদের ত্বকের ক্ষেত্রে, আমাদের গায়ের অর্থাৎ স্কিনের যে সমস্যা, স্কিন ক্যান্সার জাতীয় যত ধরনের রোগ আছে, স্কিন ক্যান্সার অথবা আঁচিল অথবা ছোট টিউমার কিংবা তিল, এগুলি চিকিৎসার ক্ষেত্রে আমাদের এই ক্রায়ো সার্জারি ব্যবহার হয়। আর যকৃত ক্যান্সার মানে বুঝি তো নাকি? যকৃত কোনটাকে বলা হয়? লিভার নাকি? ইয়েস স্যার। স্যার, লিভার ক্যান্সার। বৃক্ক, বৃক্ক কোনটা? বৃক্ক কোনটাকে বলে? কিডনি, স্যার, হ্যাঁ, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড। স্যার, হৃৎপিণ্ড, স্যার। আচ্ছা, ফুসফুসের ক্যান্সার,
বা মুখের ক্যান্সার, মুখের ভিতরে যদি ক্যান্সার হয়, কিংবা পাইলস ইত্যাদি অপারেশনে করা হয়ে থাকে। প্লাস মুখার্জির মুখে ক্যান্সার। হ্যাঁ, যাই হোক, কাদের হয় সেটা আমরা বোঝার দরকার নেই। আমরা হচ্ছে এই ধরনের রোগের ক্ষেত্রে আমাদের তাই এই ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিটা ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, এই প্ল্যান্টার ফ্যাসিটিস এবং ফিব্রোমা নাম শুনছো? মেডিকেলের এগুলো আছে রোগ। হ্যাঁ, প্ল্যান্টার ফ্যাসিটিস এটা কি, অথবা ফিব্রোমা? কেউ বলতে পারবে? কেউ আছো? প্ল্যান্টার ফ্যাসিটিস এবং ফিব্রোমা। হ্যাঁ, আচ্ছা। না এটা পায়ে ব্যথা। হ্যাঁ, এটা হচ্ছে ওই তোমার এক ধরনের চিকিৎসা পদ্ধতি, মেডিকেল এটা ব্যবহার করা হয়। এখন আমরা একটা ভিডিও ক্লিপ দেখব, ঠিক আছে? ভিডিও ক্লিপটা হচ্ছে অ্যাবাউট ক্রায়োসার্জারির উপরে। তো আমরা সরাসরি ইউটিউবে চলে যাই, লাইভ দেখি। আমি সার্চ দিয়েই তোমাদের দেখাই। স্যার ফিব্রোমা স্যার টিউমারের মতো না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওই রকমই। দেখো, সাপোজ এটা আমরা দেখি, কোনটা দেখবো দাঁড়াও। এই যে এটা হচ্ছে গাইনোকোলজির, যেটা গাইনোকোলজির ক্ষেত্রে ভিতরেরটা, আমরা তো বাইরেরটা দেখি। এটা কিন্তু সাউন্ড নাই ভিডিওতে। হ্যাঁ, সাউন্ড ছাড়াই দেখো কিভাবে করতেছে। ক্রায়োসার্জারি, গাইনোকোলজি। হ্যাঁ, ভিডিও কোথায় করতে? এটা করতেছে যে কোথায়, এটা তো স্যার সম্ভবত নাক স্যার। নাকে মনে হয়, না কথা। ওই দেখো বরফ পিণ্ডে পরিণত হচ্ছে কিভাবে, দেখতেছ? দেখা যাচ্ছে বরফ পিণ্ডে কিভাবে পরিণত হচ্ছে। এটা যে পলিপাসের রূপ নাকি কোনটা, যে এটা তো গাইনোকোলজি। লাগবে না স্যার। হৃদয়কে ভয় পাইছে, ভয় পাইছে। আচ্ছা, ও ভয় পাইছে। স্যার অভ্যাস আছে স্যার। আচ্ছা খুবই স্ট্রেঞ্জ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বাইরেরটা দেখি, মাথা এটা দেখি। স্যার আমরা যন্ত্রটা দেখি স্যার। হ্যাঁ, সার্জারিক্যাল যন্ত্রটা। Dr. Richard Busatine, Associate Editor of the Journal of Family Practice and Clinical Science Clinic of many types of skin এই lesions. যে দেখো Today স্কিনের we এই will যে demonstrate ইয়ের a যেটা, variety of cryosurgical এটা আমি যদি ইয়ে থেকে দেখাই, Today we will demonstrate এখান থেকে দেখো, cryosurgical procedures. Cryosurgery is a powerful and দেখছো? versatile technique for the treatment of many types of skin lesions. Today we will demonstrate a Sumit variety of Khan. cryosurgical techniques. স্যার যেগুলো বের হচ্ছে স্যার এগুলো কি বড় স্যার? Spray. ওই আর্গন গ্যাস। এই যে দেখো আরেকটা দেখো, এই যে ইয়েরটা, While যেটা some conditions আচিল, will respond to আচিলেরটা single treatment, দেখাচ্ছে। it is not unusual for warts to require more than one treatment session. এই যে এটা তোমার হচ্ছে এই যে Cryosurgery আচিল, with liquid nitrogen is এই performed যে তোমার ওই যে on the জায়গাটাকে common শীতল warts করা found হচ্ছে। on this girl's finger. A bent tip extension spray is being used to attenuate the flow of liquid nitrogen and make it less painful for the patient, especially around the nail fold. আচ্ছা, The warts ঠিক আছে, তাহলে আমরা মানে বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ, ঠিক না? জি স্যার। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা যাই স্যার হচ্ছে, এক্ষেত্রে কি স্যার আগে আগে আপনার এই যে আর্গন গ্যাস দেওয়া হয় নাকি স্যার আগে বরফ পিণ্ডে পরিণত হয়? এখানে তো তুমি ওই গ্যাস ছাড়া তো আর বরফ পিণ্ডে পরিণত হতে পারবে না। স্যার আর্গন গ্যাস থেকে তুমি বরফ কিনে পরিণত হয় না। হ্যাঁ, বুঝিনি। আর্গন স্যার গ্যাস লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার বেশি না স্যার আর্গন গ্যাসের টেম্পারেচার বেশি? বুঝিনি আবার। স্যার আর্গন আর হচ্ছে লাগে লিকুইড নাইট্রোজেন এই দুটোর মধ্যে তফাৎটা কি স্যার? আচ্ছা, টেম্পারেচার তাপমাত্রা।
দুইটার তফাৎ যদি এটা আমাকে এখন বুঝাইতে হয় তাহলে লিকুইড নাইট্রোজেন স্যার টেম্পারেচার বেশি স্যার। আচ্ছা, এটা দুইটা বুঝাইতে গেলে এখন আমাকে আবার ওই যে সায়েন্সে যেতে হবে, কেমিস্ট্রিতে যেতে হবে, ঠিক না? আচ্ছা, যাক, এগুলো আমরা এখন আমাদের এই এতটুকু টপিক যতটুকু আছে এতটুকুই আমরা আলোচনা করি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ক্রায়োসার্জারি, ঠিক আছে? তো আমাদের মোটামুটি এই কোশ্চেনটা প্রায়ই আসে পরীক্ষায়। তো সেই ক্ষেত্রে যদি তোমার হচ্ছে উদ্দীপকের ভিতর থাকে শীতলীকরণের মাধ্যমে অথবা নিম্ন তাপমাত্রার মাধ্যমে। না, আমি তো আজকের এই ভিডিওটাই করতেছি, মানে আজকের ক্লাসটা তোমার হচ্ছে এই ভিডিও করতেছি। এটার ইউটিউবে আমার গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে, আইসিটি টক। এখান থেকে তোমরা করবা, সবাই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে সুবিধা হবে। আজকে দিয়ে দিব, আমি এখনই এই ক্লাস শেষ হয়ে গেলে দিয়ে দিব। আচ্ছা, এরপরে আমাদের যে টপিকটা আছে মহাকাশ অভিযান, এটা হচ্ছে অত বেশি এখান থেকে কোশ্চেন নরমালি আসে না, ঠিক আছে? তো স্পেস এক্সপ্লোরেশনের ক্ষেত্রে আমাদের তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সে বিষয়গুলো আর কি একটু আমি হালকা আলোচনা করে যাই। এই প্রথম যে মহাকাশ অভিযান বা আমাদের মহাকাশে অভিযান করতে হবে, এটা শুরু হয়েছিল হচ্ছে সূচনা হয়েছে 1957 সালের 4 অক্টোবর। এই যাত্রার সূচনা তৎকালীন সোভিয়েত ইউনিয়ন মহাশূন্য স্পুটনিক 1 নামে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে স্পুটনিক শব্দের ফেলো ট্রাভেলার্স বা ভ্রমণ সঙ্গী এরকম শব্দ থেকে আর হয়েছিল। এটা আর কি জাস্ট যাদের জানার মানে ইচ্ছা তারা একটু দেখে নিতে পারো যে আসলে কিভাবে মহাকাশ অভিযান হয়েছিল। আমরা তো জানি যে চাঁদে মানুষ গেছে, কি কি করছে, এটা সবাই আমরা মহাকাশে কে কে ভ্রমণ করছে সেই বিষয়গুলো একটু হালকা আলোচনা করা হয়েছে, ঠিক আছে? তো এটা অত বেশি ইম্পর্টেন্টও না বা আমাদের অত বেশি লাগেও না, পরীক্ষায় আসেও না। তারপরে আর কি যদি আমরা জানার জন্য আর কি। বলো। রাশিয়া তৎকালীন সময়ে স্যার আপনার সোভিয়েত ইউনিয়ন ছিল না? সবাই আসলে এই বিষয়টা আমার সোভিয়েত ইউনিয়ন তখন এই বিষয়টা আমি ক্লিয়ার না আর কি, যে সোভিয়েত ইউনিয়ন তখন রাশিয়া ছিল কিনা। আমি একটু আমি এখন ক্লাস করতেছি, তো আমি আপনাকে একটু 5 মিনিট পরে ফোন করব, 10 মিনিট পরে। এটা কে কথা বলতেছে? মাহবুব হাসান নাকি এটা? না স্যার, কথা কে বলতে? ইয়াসিন স্যার। পুলাক তারিফ। হ্যাঁ, মিউট করেছে স্যার, মিউট করেছে। ও বাইরে ঘুরতেছে, গল্প করতেছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, আর এদিকে ক্লাসে জয়েন করে রাখছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা পরের যে টপিকসটা আছে সেই টপিকসটা একটু আমি হালকা আলোচনা করি। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের এই টপিকসটা আমরা সামনে আলোচনা করবো। জাস্ট একটু আমরা হালকা একটু আলোচনা করবো বায়োমেট্রিক্স। জানি তো আমরা বায়োমেট্রিক্স কি? বায়োমেট্রিক্স বিষয়টা কি আমাদের? আপনার ফেস রিকগনিশন এইসব কিছু স্যার, যেগুলো দিয়ে স্যার আপনার রেজিস্ট্রেশন বা এরকম কিছু করা হয় স্যার। আচ্ছা, আমাদের আমরা পার্সোনালি সিম আছে কার কার? মোবাইলের সিম আছে কার কার? আচ্ছা, তুমি যখন সিমটা কিনতে গেছো, আচ্ছা যাও তাদের কারোই থাকার কথা না, কারণ হচ্ছে হলো কি সবার তো এনআইডি কার্ডটা লাগবে স্যার। এনআইডি কার্ড ছাড়াই হইছে আমার। আমারও আছে। বাট এটা তো বেইট হয়েছে, সেটা স্যার আমার হইছে স্যার। এটা কিভাবে তোকে ফর্মাল স্টুডেন্ট সিম আচ্ছা আচ্ছা, শোনো, এটা বাংলাদেশ, এটা হচ্ছে ওই এখানে তোমার। আচ্ছা সবাই শোনো,
সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশনের জন্য বা কাউকে আইডেন্টিফাই করার জন্য আমাদের আসলে যে মোবাইলে সিম কেনার ক্ষেত্রে কেন আমাদের হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়। মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করছে, এই প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু ডিস্টিংশন আছে। তুমি দেখো কারো চেহারার সাথে কারো চেহারার কি নাই, মিল নাই। কারো কণ্ঠস্বরের সাথে কারো কণ্ঠস্বরের তেমন মিল নাই। হ্যাঁ আছে কম বেশি, অনেকে দেখা যায় যে কণ্ঠ নকল করতে পারে, বা চেহারা অনেকে যমজ যদি ভাই হয় তাদের চেহারা অনেকটা এক হতে পারে, কিংবা অনেক কিছুই মিল হতে পারে। কিন্তু কিছু কিছু বিষয় আছে, মানে সেই বিষয়টা হচ্ছে সবারই আলাদা। মানুষের শরীরের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, মানুষের শরীরের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেই বৈশিষ্ট্যগুলি হচ্ছে ডিস্টিংশন, মানে একক। তুমি দেখো পৃথিবীতে যত মানুষ আছে কারো হাতের ছাপের সাথে কারো হাতের ছাপ কি নাই, মিল নাই। আঙ্গুলের ছাপ যেটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট। তোমরা দুইটা যমজ ভাইও যদি হয়, কি হয়, দুইটা যমজ ভাইও হয়, সেই ক্ষেত্রেও যে দুই ভাইয়ের হাতের ছাপ আলাদা থাকে, সেই ক্ষেত্রেও দুই ভাইয়ের কি থাকে, হাতের ছাপ আলাদা থাকে। তুমি আমি জানি না, হ্যাঁ তুমি আমি জানি না যে অনেক ক্ষেত্রে হয়তো এরকম থাকতে পারে যে যমজ ভাই দুইজনকে আমি আইডেন্টিফাই করতে পারি না, কিন্তু তার মাকে যদি বলো সে ঠিকই চিনতে পারে যে এটা আমার বড় ছেলে বা এটা আমার ছোট ছেলে। পারে তো নাকি? তার মানে সে চিনতে পারে বা বুঝতে পারে যে তাদের পার্থক্যটা কোথায়। ঠিক অনুরূপ ভাবে তো মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, তার ভিতরে কিছু বৈশিষ্ট্য আছে যেই বৈশিষ্ট্য দিয়ে তাকে আলাদা করা যায়। তো এখন যদি এরকম হয় যে মানুষের শারীরিক গঠন এবং আচরণগত বৈশিষ্ট্য দিয়ে যদি আমি কাউকে আইডেন্টিফাই করি, মানুষের শারীরিক গঠন অর্থাৎ তোমার মনে করো হাতের ছাপ হতে পারে, অথবা মুখের, অথবা চোখ বা আইরিশ, বিভিন্ন ধরনের সেই জিনিসটার মাধ্যমে যদি কাউকে আইডেন্টিফাই করা হয়, সেই প্রযুক্তিটাকে বলা হচ্ছে বায়োমেট্রিক্স। তাহলে দেখো বায়োমেট্রিক্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির শারীরিক গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, আইডেন্টিফিকেশন যেটাকে আমরা বলে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে বায়োমেট্রিক্স। অর্থাৎ সেইখানে দুইটা জিনিস ব্যবহার করা হয়, একটা হচ্ছে শারীরিক গঠন, আর একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য। অর্থাৎ তোমার বিহেভিয়ার, একজন মানুষের বিহেভিয়ার আছে, সে এক এক ভাবে কথা বলে, অর্থাৎ তার যে কণ্ঠস্বর, এর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারি। যেমন আমরা যখন মোবাইলে কথা বলি খুব সহজেই বুঝতে পারি যে আমি তার সাথে কথা বলতেছি, কিংবা পর্দার আড়ালেও যদি আমি কারোর সাথে কথা বলি, আহ, আহ, তার কণ্ঠস্বর দেখে আমি বুঝতে পারি যে হ্যাঁ অমুকের সাথে আমি কথা বলতেছি। এই যে জিনিসটা, এটা হচ্ছে মানুষের আচরণগত বৈশিষ্ট্য। অথবা আমরা একজনের হাতের লেখা দেখলেও বুঝতে পারি যে এই লেখাটা হচ্ছে অমুকে লিখছে, তার এটা হচ্ছে বৈশিষ্ট্য, এটা হলো আচরণগত বৈশিষ্ট্য। অথবা আমরা বুঝতে পারি যে কেউ যদি টাইপিং করে বা টাইপিং এর যে স্পিড আছে, এই স্পিড দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এটা অমুকে, এই টাইপিংটা অমুকে করছে। তো কিংবা আমাদের কারো হাতের ছাপ দেখে আমরা বুঝতে পারি, কিংবা চেহারা দেখে বুঝতে পারি, বা আইরিশ আছে। এই যে সবশেষ যদি কোনো ক্ষেত্রে যদি আমাকে আইডেন্টিফিকেশন না থাকে, সবশেষ আমরা ডিএনএ এর মাধ্যমে করতে পারি, ম্যাচিং করতে পারি। অর্থাৎ মানুষের শারীরিক গঠনের মাধ্যমে যদি কাউকে আইডেন্টিফিকেশন করা হয়, সেই যে প্রযুক্তিটা, সেই প্রযুক্তিকে আমরা বলতেছি হচ্ছে বায়োমেট্রিক্স। নিয়ামুল ভাই কোথায় আছেন? ওয়ালাইকুম সালাম। আমি ক্লাস করে নামছি, থাকেন। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলা ওই যে বিশ্বগ্রামের যে উপাদানগুলো বাকি আছে ওগুলাও দেখবো, প্লাস হচ্ছে বায়োমেট্রিক্স আমরা দেখবো, আলোচনা করব। তো আজকে এ পর্যন্ত থাক। আজকে যেটা ক্লাস নিলাম আর কি, এটা আমি তোমাদের এই যে এখনই আমি করে দিচ্ছি, তোমাদের ফেসবুকে আপলোড করে এই করে